সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথার প্রশ্নটা এমন যে এই যে সরকার, অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা কোন পর্যায়ে গেছে। ডক্টর ইউনূস তো নোবেল প্রাইজ পাওয়া একজন জ্ঞানী মানুষ, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া মানুষ। তো উনি বাংলাদেশ সরকারের যে দায়িত্বটা নিলেন, তো সেটা কতটুকু ভালোভাবে পালন করতে পারতেছেন বা আলটিমেটলি পালন করতেছেন কিনা। দর্শক, শুরুতে আমরা আপনাদের জানা একটা গল্প বলে নেই, তাহলে এটা বিশ্লেষণটা সুবিধা হবে। এই গল্পটা হচ্ছে যে একজন ছাত্র, সে আসলে হয়েছে কি, ওই রচনা শিখছে। রচনা তো অনেকগুলি আসে পরীক্ষায়, 4-5টা থাকে, এর মধ্যে একটা রচনা দিতে হয়। তো তাকে স্যার বলছে, বা তার জ্ঞানের পরিধি অনুযায়ী সে করলো, ওই যে গরু রচনাটা শিখলো। তো গরু রচনা শেখার পরে পরীক্ষার হলে গিয়ে দেখলো যে রচনা যা আসছে এর মধ্যে গরু নাই। এই আসছে ওই যে কি জানি, একটি নদীর আত্মকাহিনী, তারপরে এই জার্নি বাই মানে ট্রেনে ভ্রমণ, এই টাইপের চারটা আসছে, এর ভিতরে একটা দিতে হবে। আর সে চিন্তা করলো, বুদ্ধিমান, তার বুদ্ধি আছে, সে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। তো নদী রচনা লিখতে গেল যে আমাদের গ্রামে, আমাদের পাশে একটা নদী কুলু কুলু ভাবে বয়ে যায়, এখানে মানুষ, জেলেরা মাছ ধরে, নৌকা চলে, এবং এই যে কি জানি গরু, সেখানে গরু ধোয়ানো হয়। তো দেখা গেল যে এই গরুর 4টা পা আছে, চোখ আছে, লেজ আছে, গরু নানা রকম কাজে লাগে। মোটামুটি ওই শুরুটা করে দিল আর কি। তো এই গল্পটা কেন বলা হচ্ছে, এটা তো সবারই জানা গল্প। কেন বললাম দর্শক, আপনারা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু প্রশ্ন। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস গরু রচনা শিখেছেন। উনি গরু রচনা ভালো জানেন। দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ব্যবসা, এবং আন্তর্জাতিক ভাবে উনি একজন প্রসিদ্ধ মানুষ, যে মাইক্রো ক্রেডিট, ঋণের অধিকার সবার থাকা উচিত, এই যে বিষয়গুলি আছে, এগুলি তো উনি দক্ষ। ওনার বয়স 85 বছর। এই বয়সে আইসা নতুন কিছু শেখা ওনার পক্ষে সম্ভব না। সুতরাং ওনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। উনি শুরু থেকেই বলছেন, মানে মনে হচ্ছে কি যে অনুচ্ছেদ ও অনিচ্ছুক গরুকে আর কি ঠেলা ধাক্কায় এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। উনি মানে আমি তো আসলে এগুলি বুঝি না, এগুলির মধ্যে তো আসলে এটা হয় না। এছাড়া আরেকটা বিষয় আছে কি, সেটা হচ্ছে কি যে উনি তো একটা প্রতিষ্ঠান গড়েছেন। উনি তো একটা সারা জীবনই ওনার যে মানে ইউনিভার্সিটি পাশ করার পরে শিক্ষক হিসেবে উনি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন, তারপরে জোবরা গ্রামে উনি ওই যে 4জন মেয়ে মহিলাকে নিয়ে উনি একটা ক্ষুদ্র ঋণের পদ্ধতি চালু করলেন। এইটার উপরে ওনার দুনিয়া ঘুরতেছে, এইটার উপরে উনি প্রতিষ্ঠান গড়েছেন। ওনার একটা ধারণার জায়গা হচ্ছে, আমি প্রতিষ্ঠান গড়েছি, এখানে মিস্টার এক্স, এখানে মিস্টার ওয়াই, এখানে মিসেস জেড, এরা বসে আছে, এরা এদের মতো ফাংশন করবে, আমার কোনো সমস্যা হইলে আমাকে জানাবে, আমি এগুলো, এটা একটা কাঠামো আছে, এই কাঠামো অনুযায়ী সবকিছু চলবে। উনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারটাকে মোটামুটি ওই রকমই ট্রিট করতেছেন। উনি যমুনায় বসে থাকেন, উনি মাঝে মাঝে লোকজনদেরকে ডাকেন, আলোচনা করেন, কিন্তু এই সমস্ত আলোচনা শুরুর দিকে মনে হচ্ছিল যে এগুলি বোধহয় ইফেক্টিভ। উনি কি আলোচনা করেন সেটা তো আমরা জানি না, সেটা আমাদের পক্ষে জানা মুশকিল। আমরা শুধু জানি যে উনি এইবার গতকাল 3টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, আজকে উনি 7টা রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, আগামীকাল উনি আরো 11টা রাজনৈতিক দলের সাথে কথা বলবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন করা হইলো, সংস্কার কি কি বিষয় হবে এই সমস্ত নিয়ে কথাবার্তা বলা হইলো, ওইটুকুই সার। আলটিমেটলি কিছুই হচ্ছে না। শাসন ব্যবস্থা চালু রাখার জন্য যে পদ্ধতিগুলি দরকার, সেইগুলির ব্যাপারে ওনার কোন রকম কোনো অভিজ্ঞতা নাই, এবং ওনার সরকারেরও সেই অভিজ্ঞতা নাই। আসিফ নজরুল কিছুদিন আগে, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, উনি কিছুদিন আগে বললেন কি, দুনিয়া যে এত কঠিন, এত যে খারাপ অবস্থা, এই যে মানুষ এরকম হইতে পারে, আমি হতোদ্যম হয়ে গেছি, আমি খুব হয়ে গেছি। মানে সে স্টান্ট হয়ে গেছে, সে বুঝতেই পারে নাই। কেন বুঝতে পারে নাই? কারণ উনি নিজে কিন্তু একটা জটিল মানুষ। উনি যখন ওই যে জাহানারা ইমামের সাথে ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে ছিলেন, তখন দেখা গেছে যে উনি বিপরীত পক্ষেও আছেন, মানে ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গেও আছেন, আবার ওই দিকেও আছেন। ওনার ক্যারেক্টারটাই হচ্ছে এরকম যে সব দিকে থাকা ওনার বিষয়। তার মানে উনি একটা জটিল প্রকৃতির মানুষ। তো উনি যখন ক্ষমতায় আসলেন, উপদেষ্টা হলেন,
এটা একটা বাস্তব সত্য উনি উচ্চারণ করেছেন। উনি দেখলেন পরিস্থিতিটা আরো বেশি খারাপ, হ্যাঁ, মানে এত এত জটিল পরিস্থিতি উনি নিজেও কল্পনা করতে পারেন না। উনি যেমন এই সরকারে আছেন, আবার অনেক সময় বলা হয় যে উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তাদের বিরুদ্ধে এই আন্দোলন সেই আন্দোলন, এটা করতে হবে সেটা করতে হবে। আওয়ামী লীগের পতনের বহু আগের থেকে উনি কিন্তু নিয়মিত ভাবে টক শোতে অনেক কথা বলেছেন, এই করতে হবে সেই করতে হবে। কিন্তু ক্ষমতায় আসার পরে, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে ওনার কথাবার্তা শুনে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে যে আওয়ামী লীগের প্রতি ওনার সফটনেস আছে। উনি আসলে ওই যে এক ধরনের বিষয় আছে না, যে মনে হচ্ছে কি যে উনি এক ধরনের সুশীল মানুষ, সবাইকেই উনি চান। আসলে বিষয়টা হলো গাছেরটাও খাবো তলারটাও কুড়াবো, এই ধরনের মানসিকতা। যাই হোক, মানসিকতা নিয়ে আজকে আলাপ না, আজকে আলাপ হচ্ছে সরকারের অবস্থাটা কি, সরকার কি ব্যর্থতার দিকে টোটালি চলে যাচ্ছে কিনা। ঘটনাটা খেয়াল করেন, অনেক আলোচনা হচ্ছে, আপনারা অনেক কিছু পাবেন নিউ ইয়র্কে গিয়ে যে বিষয়গুলি ঘটতেছে, এই মুহূর্তেও হয়তো বা ঘটতেছে, আমরা নতুন নতুন আপডেট পাচ্ছি। ওই যে তারা ওইখানে যাওয়ার পরে যে ঘটনাগুলি ঘটতেছে, দেখা গেল এখন সর্বশেষ কথা উঠতেছে যে এই যে একটা ম্যাসাকার হলো, একটা মানে অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েট হইলো, আওয়ামী লীগের এরা উপস্থিত থাকলো। এখন দেখা গেল কি যে ওইখানে অরিজিনালি অনেক বিষয়, এটার মধ্যে প্রামাণ্য বিষয় আছে যে দূতাবাসের কর্মকর্তারাই চেয়েছিলেন যেন ওইখানে একটা হেফাজত পরিস্থিতি তৈরি হয়। কেন এটা কেন বলা হচ্ছে আমি একটু উদাহরণ দিয়ে, আপনারা অন্য জায়গায় হয়তো দেখে থাকতে পারেন, তবু আলোচনার সুবিধার্থে দিচ্ছি। সেটা হচ্ছে যে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে আমেরিকায়, তারা কিন্তু হাজির ছিলেন বিমানবন্দরে। তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে ইনফর্ম করা হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা 8 নম্বর গেট দিয়ে বেরোবেন। তো প্লেনটা লেট হচ্ছিল, এক পর্যায়ে গিয়ে তাদেরকে মেসেজ দেওয়া হয় আপনারা চলে যান, আমরা সব ব্যবস্থা করছি, কোনো টেনশন করার কিছু নাই, ওনারা আসলে পরে আমরা ব্যবস্থা করতেছি। সেটা ওনারা করেন নাই। এই যে দূতাবাসের পক্ষ থেকে যে কর্মকর্তার কথা বলা হচ্ছে, উনি জানা গেল কি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, 2009-10 সেশনে না 11-12 সেশনের ছাত্র ছিলেন। উনি ছাত্রলীগের অ্যাক্টিভিস্ট, ছাত্রলীগ করতেন। উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওনার চাকরি, উনি নেপালে পোস্টেড, অথচ আমেরিকায় গেছেন এবং তাকে ওইখানকার দূতাবাসের পক্ষ থেকে এই প্রোটোকলের দায়িত্ব দেওয়া হয়েছে। নাম সম্ভবত শোয়েব আহমেদ বা এরকম কিছু, প্রোটোকলের দায়িত্ব দেওয়া হচ্ছে। উনি কিন্তু পুরো জিনিসটা কোঅর্ডিনেট করার কথা ছিল। কোঅর্ডিনেট করতে গিয়া যে তথ্য প্রমাণগুলি আসতেছে, তাতে করে মনে হচ্ছে যে এখানে একেবারে ডেলিভারেটলি ইচ্ছাকৃত ভাবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। পরবর্তীতে দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্যরা 4 নম্বর গেট দিয়ে বেরোচ্ছেন, অথচ তারা প্রোটোকল পাবে, তাদেরকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। এই সমস্ত ইনফরমেশন থেকেই দেওয়া হয়েছে, দূতাবাসের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, আমেরিকা বাংলাদেশের দূতাবাস থেকে দেওয়া হয়েছে এই বিষয়গুলি। এবং অরিজিনালি তারা কোন দিক দিয়ে বেরোবে, তাদেরকে কিভাবে পাবে, কি পাবে, এই সমস্ত এবং কি করতে হবে না হবে, আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু সঠিক সংবাদটা জানতেন। তার মানেটা হচ্ছে যে এরা মানে এই যে পুরো বিষয়টা ঘটতেছে, এটা কিন্তু একটা প্রি প্ল্যান জিনিস। বিষয়টা এমন না যে হুট করে ঘটে গেছে। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এই ঘটনাটা ঘটেছে, আওয়ামী লীগের আমেরিকান কর্মীরা। এখানে কিন্তু পক্ষ বিপক্ষের কথা আমি বলতেছি না, কি হয়েছে সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটাও আমাদের ভাষ্য না। আমাদের ভাষ্য হচ্ছে সরকারের অদক্ষতা। সরকার এখানে এটা লোকেট করতে ব্যর্থ হয়েছে যে এখানে সরকারের ভিতরে কারা এজেন্ট আছে, কারা সামনে সুন্দর করে কথা বলে, কারা বাইরে অন্য ঘটনাগুলি ঘটাইতে চায়। এবং এই যে দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনাটা ঘটানো হচ্ছে বলে অনেকেই ধারণা করতেছেন। ডক্টর ইউনূসকে সরাসরি গালি দিচ্ছেন এখন ইলিয়াস, পিনাকি, এরা সরাসরি গালি দিচ্ছেন, বাজে কথা বলতেছেন। আওয়ামী লীগের যারা টকশোতে কথা বলেন, আওয়ামী লীগের পক্ষ সমর্থন করেন, তারা তো ইউনূস সাহেবকে আগে থেকে গালি দিচ্ছিলেন। এখন শুরু হয়েছে কি, এখন শুরু হয়েছে যে ইলিয়াস তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে। গালিগালাজই তার ধর্ম, সুতরাং এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই। সে গালি ছাড়া কথাও বলতে পারে না, পড়াশোনার বিষয় নিয়েও সমস্যা আছে, ভদ্র ভাষাটাও সম্ভবত তার অজানা। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়ে কথা এখন না বললেও হবে। বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকারের দুর্বলতার কারণে, যে সরকারের মাথাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তো এই সরকারের যে সমন্বয়হীনতা, সরকারের ভিতরে বিভিন্ন পকেট তৈরি হওয়া এবং এক একজনের স্বার্থে
কাজ করতে যাওয়া, এটা নিয়ে কিন্তু আমলাতন্ত্র বিরাট আলোচনা আছে। আপনারা এই বিষয়গুলি সম্ভবত খবর পেয়েছেন। এখন সংবাদ মাধ্যম অনেক বেশি সক্রিয়, আমরা এই খবরগুলি জেনে যাই। সেটা হলো সচিবালয়েও কিন্তু নানা রকম উষ্মা, ক্ষোভ, বিক্ষোভ এবং মানে এই বিষয়গুলি কিন্তু অলরেডি ঘুরপাক খাচ্ছে, একটা ঘূর্ণিপাক খাচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। সচিবালয়ের ভিতরে সচিব বা উপসচিব, যুগ্ম সচিব, এই সমস্ত লেভেলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কে কার পক্ষে, কারা অন্তর্বর্তী সরকার গঠন করার পরে কারা মানে নিয়োজিত হলেন, তাদের যে তাদের বিরুদ্ধে চলে আসতেছে কেউ, তাদের পক্ষে চলে আসতেছে কেউ। এখন মানে পরিস্থিতিটা হচ্ছে এরকম, যেহেতু সরকার দুর্বল, যেহেতু সরকার অদক্ষ, যেহেতু সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না কঠোর হস্তে, কথাটা কিন্তু এই জায়গায়, সেটা হচ্ছে যে দুনিয়া কিন্তু সহজ জায়গা না, নাও বাবা মর্দা লোকের কাম, মর্দা লোক হইতে হয়। সেই জায়গাটায় কিন্তু বিশাল একটা গ্যাপ আছে। যখন দেখা যাবে যে আপনি মর্দা লোক না, তখনই কিন্তু সমস্ত পক্ষগুলি আপনার উপরে অ্যাটাক করবে। একভাবে অ্যাটাক কিভাবে করবে? শারীরিক ভাবে অ্যাটাক করবে না, ডিম ছুঁড়ে মারার ঘটনা এটা না। এটা হচ্ছে সে তখন এই পরিস্থিতিটাকে খোলা পানিতে মাছ শিকারের যে ব্যাপারটা আছে, মাছ ধরতে হবে, আমার স্বার্থ আমি আদায় করতে হবে। যখন দেখা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক উনি ক্ষমতায় আসার পরে এই যে গ্রামীণের কর মুক্তি 2029 পর্যন্ত নিয়ে নিলেন, এটার হচ্ছে যে ইউনিভার্সিটি অনুমোদনটা নিয়ে নিলেন, তখন একজনের মধ্যে, একজন আমলার মধ্যে, একজন যারা ক্ষমতার কাছাকাছি থাকেন তাদের মধ্যে তো এই চিন্তাটা আসতে পারে, তাহলে আমি কেন পিছায় থাকবো? আমি একটু দেখি না, এদিক একটু বইলা টইলা, এদিক একটু বইলা টইলা, ওদিক একটা প্রেশার ক্রিয়েট করে আমি কেন করে নিচ্ছি না? এই যে বিষয়গুলি আছে, এর মধ্যে কতগুলি পক্ষ জড়িত, বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, প্রেশার গ্রুপ এবং আওয়ামী লীগও আছে। কোনো লাভ নাই। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারতেছেন না, আপনাকে প্রতিদিন আওয়ামী লীগের কথা উচ্চারণ করতে হচ্ছে, আমি তার বাইরে যাইতে পারতেছেন না। সরকার এগুলিকে কিভাবে হ্যান্ডেল করতেছে? উপদেষ্টা পরিষদের লোকজন কি করতেছে? তারা আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি ঘটাইতে পারতেছে, কঠোর হচ্ছে, দুর্বৃত্তদের শাসন করতে পারতেছে। আমরা শুনতেছি যে বিএনপির অমুক লোক চাঁদাবাজি করতে যাচ্ছে, আমরা বিএনপিকে দোষ দিচ্ছি। কেন বিএনপিকে কেন দোষ দিব? বিএনপিকে বলছে তার কর্মীকে যে তুমি চাঁদাবাজি করো গিয়া, এটা তো রক্ষা করা সরকারের দায়িত্ব, চাঁদাবাজিটা যেন না হয়। এই যে বিভিন্ন রকমের কাহিনী, গোষ্ঠী স্বার্থ, হাটের ইজারা, ঘাটের ইজারা, অমুক টেম্পো স্ট্যান্ডের মধ্যে কে টাকা খাবে, এই যে বিষয়গুলি আমরা কি বলতেছি? আমরা বলি কি এটা আওয়ামী লীগ খাইতে, বিএনপি খাইতেছে, বিএনপির উপরে লোক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, হয়তো বিএনপির দোষ আছে, কিন্তু কতটা? প্রথমত কার দোষ? প্রথমত ব্যর্থতাটা কার? প্রথমত ব্যর্থতাটা তো সরকারের। এই কথাগুলি তো আসবে। সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র লবঙ্গলতা, রবীন্দ্রসঙ্গীত গায়ে তো দেশ চালানো যায় না। আপনি বলে দিলেন যে আমি তো এগুলি জানি না, আমি তো এগুলি পারি না। আর কতদিন? আপনি পারেন না শিখেন, পারেন না শিখেন, কথা তো এরকম উঠছে, পারেন না ছেড়ে দেন। আপনি যে দায়িত্বটা পালন করতে পারতেছেন না বলে আপনার মনে হচ্ছে, সেটাকে আপনি ধরে রাখছেন কেন? আপনার এই ব্যর্থতার জায়গায় যে গালিগুলি শুনতে হচ্ছে, এগুলি কেন শুনতে হচ্ছে? এগুলি তো আরো শুনতে হবে, এবং সেই লজিক গুলি তো আপনি ফেলে দিতে পারবেন না, যুক্তিগুলি তো আপনি ফেলে দিতে পারতেছেন না। ইলিয়াস গালি দিচ্ছে কেন? কারণ এনসিপি কে, জামাতকে বা বিএনপি কে বা এই জায়গায় একটা মানে নিউ ইয়র্কে যাওয়ার পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেটাকে কন্ট্রোল করতে পারা যায় না, এবং এটা মনে করা হচ্ছে যে সরকারের হয়তো এটার মধ্যে সায় আছে, এই কারণে গালি দিচ্ছে। কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে কি, এরকম গালি তো বিভিন্ন দিক থেকে শুনতে হবে। যখন কেউ ব্যর্থ হয় তখন কিন্তু তাকে গালি শুনতে হয়, এবং সেই গালির উত্তর দেওয়া যায় না, বলা যায় না যে আমি তো এটা করতে চাইছিলাম, পারি নাই। আরে পারেন নাই, এটা তো আপনার ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। কতগুলি জায়গায় এই যে পরিস্থিতি, আপনি বলতেছেন ইলেকশন হবে, আপনার প্রস্তুতিটা কি? প্রশাসন কি প্রস্তুত আছে? প্রশাসন কি করছে? প্রশাসন 200 গাড়ি কিনবে, 200 কোটি টাকার গাড়ি কিনবে। এর আগে মন্ত্রীদের নামে একটা গেছিল, এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। এই যে গাড়ি কেনার প্রস্তাবনা, এখন দেখা যাচ্ছে মন্ত্রীদেরটা বাতিল হয়েছে কেন? মিডিয়ার যে প্রভাবে সেটা হয়েছে। টকশোরা, আমিও কথা বলছি, অনেকেই কথা বলছে যে বিলাসী একটা প্রকল্প, তখন এটাকে স্টপ করা হয়েছে। কিন্তু ফাঁক দিয়া আবার একটা বেরিয়ে গেছে যে ওই যে যারা মাঠ পর্যায়ে প্রশাসন পরিচালনা করে, জেলা প্রশাসক, অমুক তমুক, এদের জন্য 1,69,00,000 টাকা দামের জিপ কিনতে হবে, মাইক্রোবাস কিনতে হবে 72 লাখ টাকা দামের, প্রায় 200 কোটি টাকার উপরে লাগবে। সেটা অলরেডি অর্থ মন্ত্রণালয়ে পাশও হয়ে গেছে। এখন ইউনূস সাহেব এটা স্বাক্ষর করলেই হবে। হয়তোবা মিডিয়া প্রেসার ক্রিয়েট করবে, হয়তোবা এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু লক্ষণটা কি? মানে এখানে একটা মানে গাড়িগুলি কি পুরনো হয়ে গেছে, তারা যেগুলিতে চলেন সেগুলি মডেল কতগুলি গাড়ি আছে, কোন জায়গায় গ্যাপ আছে, এই সমস্ত তথ্যগুলো জানানো গেছে।
জানাইছে কেউ? স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে? কেন গাড়ি কিনতে হবে? ইয়ে কি মাঝে কি ওই নোটটা কেন দেওয়া হয়েছে যে গাড়ি কিনতে হবে? ইলেকশন পরিচালনা করবে, আর ইলেকশন পরিচালনা করে এই সরকার ইলেকশন করতে পারে। ইলেকশন একটা বড় ইভেন্ট। আপনি লোকজনকে দাওয়াত দিয়ে নিউ ইয়র্কে নিয়ে গেছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা, তাদের আতিথেয়তা এই জায়গাটাই নিশ্চিত করতে পারে না সরকার, আর ইলেকশন করবে। আসলে জিনিসটা হচ্ছে কি, যে ইলেকশনটা করার মতো সক্ষমতা জায়গা এই সরকারের নাই। এটা স্বীকার করতে লজ্জিত হওয়ার কিছু নাই। এটা সমস্ত বাস্তবতা ওই দিকে ইঙ্গিত করতেছে যে আপনি একটা সামান্য ঘটনা আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনি পূজা মণ্ডপে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আপনি সেটা আটকাইতে পারতেছেন না। আপনার ছোট ছোট কাজে আপনার ব্যর্থতা দেখা দিচ্ছে। আপনি দেশব্যাপী একটা ইলেকশন করবেন, আপনি বাণী দিয়ে ছেড়ে দিলেন। আমি চাই খুব সুন্দর অংশগ্রহণমূলক একটা উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা ইউটোপিয়া আর কি, যে আমি চাইলেন আপনি চাইলেন যে আপনি পৃথিবীর সেরা চাল দিয়া পায়েস রান্না করে, বিশ্বের সেরা দুধ দিয়া, সেটা আবার বিশ্বের সেরা শেফে আইসা রান্না করবে, আপনি বসে বসে চামচ দিয়া পায়েস খাবেন, খুব মজা। কিন্তু এটার পিছনে অনেক শ্রম লাগে, বুদ্ধি লাগে, ম্যানেজমেন্টের কৌশল লাগে, প্রশাসনিক দক্ষতা লাগে এগুলি। আপনি শীতে না আপনি বলে দিলেন একটা নির্বাচন হবে, কোন প্রস্তুতি আছে? রাজনৈতিক দলগুলি নিয়ে পড়ে থাকলেই হবে। এই যে মাঠ পর্যায়ে প্রশাসন, পুলিশ যারা মূল ভূমিকা পালন করবে, এদেরকে নিয়ে কোনো কি আছে? কিচ্ছু নাই। সমস্ত দিক থেকে সমালোচনা ধাই আসতেছে এবং প্রত্যেকটাই অলমোস্ট সঠিক। এক এক দিক থেকে আওয়ামী লীগের দিক থেকে আওয়ামী লীগকে পলাতক ফ্যাসিস্ট তারা চলে গেছে, তারা সমালোচনা করতেছে। সেই সমালোচনা গুলিকেও ভ্যালিড মনে হচ্ছে এখন পরিস্থিতি অনুযায়ী। আমার এনসিপি সরাসরি সমালোচনা করতেছে, এনসিপি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে গেছে। কেন? আমরা এনসিপি সমালোচনা করতে পারি, তাদের মধ্যে অনেক বিষয়গুলি আছে সেগুলো করতে পারি, সেটা অন্য বিষয়। কিন্তু তারা যে সরকারের সমালোচনাটা করতেছে সেটার মধ্যে কি ভ্যালিডিটি নাই? অযৌক্তিক কোন সমালোচনা করতেছে তারা? একটা কথা বলা হচ্ছে তারা শাপলা প্রতীক চাচ্ছে। শাপলা প্রতীক নির্বাচন কমিশন বলতেছে শাপলা প্রতীক তো তালিকাতেই নাই, তাহলে আমরা কিভাবে দিব? তোমরা বলতেছে শাপলা প্রতীক তালিকাতে নাই, মানে সরকারের তো এখানে দিকে কোনো সমস্যা নাই, তাহলে তালিকাতে যুক্ত করে নেন। কথাটা আসতেছে এই জায়গায়। বিএনপি তাদের সম্পর্কে অভিযোগ করতেছে, জামাত সরাসরি অভিযোগ করে নাই, ঠিক আছে। কিন্তু এই যে বিষয়গুলি, এই যে মানে অসামঞ্জস্য এবং এই যে অদক্ষতার জায়গাগুলি আমরা কথা বললাম, একটা আউটলাইন বললাম, এগুলি নিয়ে যদি ডিটেলসে কথা বলতে হয় তাহলে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতে থাকবে। আমরা এখানেই শেষ করি দর্শক। আমরা এই কথাটা আপনাদের কাছেও জানতে চাই যে এই সরকারের দক্ষতার কোনো উদাহরণ কি আপনারা পেয়েছেন? গরু রচনা ছাড়া তারা আর কোনো কিছু কি জানে? আপনি এখন যদি মহাকাশ বিজ্ঞান নিয়ে প্রশ্ন করেন তাহলে তো তারা রকেটে করে গরু মহাকাশে পাঠায় দিয়ে শেষ পর্যন্ত গরু রচনাই বলবে। এই হচ্ছে বাস্তবতা। দর্শক, আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এখনকার মতো।